বলদা পোলার কাছে বাপে বিয়ে দিচ্ছে। বাজার থেকে আনতে বলছে আলু আর গম, নিয়ে আসছে শাল গম। বেটা, মাথার বুদ্ধির সাথে কি কানটাকেও খাইছো? তুমি আমার সাথে এরকম করো কে বউ? না, তোমার মাথায় তুলে নাচবো? আমার জীবনটারে শেষ করে দিল। আব্বু, কার হাতে আমাকে তুলে দিচ্ছ? আর বাজার কই? আজকে এক্সট্রা বোনাস পেয়েছিলাম, তা দিয়ে জিনিসগুলো আনতে পারছি। আমাকে উদ্ধার করে ফেলছ। তোমাকে কোনোদিন খুশি করতে পারলাম না। পারবাও না। নাও বাজার ধরো, যাও হাত মুখ ধুয়ে খেতে আসো। তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক বাড়িতে, সেখানে বিয়ে দিছে সামান্য একটা সেলসম্যানের সাথে। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, না অন্যটা দেখে মন খারাপ করা উচিত নয়। তুমি থামো, করো তো সেলসম্যানের কাজ, আবার বড় বড় কথা বলো। কথা বাড়িও না, আমার মেজাজ গরম আছে বলে দিলাম। কোন দিন ঠান্ডা থাকে তা যদি বলতে, তাহলে আমি সেই দিনটাকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখতাম। মুখে মুখে তর্ক করো আজকাল। আমি বলে তোমার সংসার করছি, নুন আনতে পান্তা ফুরায়, এমন সংসারে কোন মেয়ে লোক থাকে? আমার মতো সুন্দরীকে বিয়ে করেও তোমার আফসোস করতে হয় কেন? আল্লাহর কাছে লাখো কোটি বার শুক্রিয়া জানাও। সুন্দরী বিয়ে করে ভুল করেছি। বংশ স্ট্যাটাস দেখে ভেবেছিলাম অনেক লক্ষ্যে একটা মেয়ে। তোমার বাবা যথেষ্ট একজন ভালো মেয়ে, সহজ সরল মাটির মানুষ, নম্র ভদ্র, অমায়িক ব্যবহার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি পস্তাচ্ছি। সারাদিন শুধু নাই নাই করো, না আমাকে সম্মান করো, না সংসার সুন্দর করে করো। সারাদিন শুধু অপরে কী করলো কী কিনলো তা নিয়ে বসে থাকো। এটা কি কোনো লক্ষ্মীমের বৈশিষ্ট্য? তুমি আমার এই কথা বলতে পারলে? আমার বংশ পরিচয় নিয়ে কথা শোনালে? আবার লক্ষ্মীমের বৈশিষ্ট্য শেখাও। একটা থাকলে আরেকটা নেই। আজ এইটা শেষ হয়ে যায়, কাল ওইটা। কীরকম একটা ভাড়া বাসা রাখছো? সকালে গ্যাস থাকে না, বিকালে পানি থাকে না, এসব মেনটেন করে আমি কীভাবে চলি সে খবর রাখছো? তোমাকে কিছু বললেই কথা কাটাকাটি করো। আমার সাথেই পারলে। এত কথা শুনেও অভাব অনটন নিয়ে সংসার করে তোমার মন পেলাম না। দয়া করে এখন নতুন নাটক শুরু করো না। ক্ষুধা লাগছে, খাবার তো। নাটক তো আমি একাই করি, আর কেউ করে না। সব দোষ আমার। থাকবো না তোমার সংসারে, আজই বাবার বাড়ি চলে যাব। দেখি কে আটকে আমারে। হ্যাঁ, একটা কিছু হলেই তো বাবার বাড়িতে চলে যাওয়ার ধান্দা। ছুতা পেলেই হলো, দৌড়ে বাবার বাড়ি চলে যাবে। ছত্ত সব, এত অশান্তি ভালো লাগে না। তা আমি বিরক্তিতে কপাল কুঁচকে রুমে চলে গেল। দিনকে দিন তার স্ত্রী অহনার চাইছে স্বভাবটা বেড়ে চলেছে। অহনা ইতিমধ্যে মেঝেতে বসে মরা কান্না জুড়িয়ে দিয়েছে। বাসার ভেতরে ঢুকলো পাশের ফ্ল্যাটের ভাবি নীলা। তার হাতে স্বর্ণের দুটো ছোট দুল। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভাবি অনেক ভালো। আজকে আমি কতটা খুশি তা আপনাকে বোঝাতে পারবো না। এত খুশির কারণ কি ভাবি? আপনার ভাই কিনে দিচ্ছে। কবে থেকে বলছিলাম এক জোড়া কানের চুল কিনে দাও। দিব দিব বলে অবশেষে 1 মাস পর দিল। কেমন হয়েছে ভাবি? হ্যাঁ ভাবি, খুব সুন্দর হয়েছে। আপনার ভাগ্য অনেক ভালো বলতে হয় ভাবি, নয়তো প্রতি মাসে মাসে ভাই আপনাকে এত গহনা, কসমেটিক্স, জামা কাপড় কিনে দিত না। আর আমার কপাল দেখেন, 6 মাস অন্তর এক সেট ভালো 3 পিসও জোটে না। মন খারাপ করবেন না ভাবি, সবার কপালে কি সব জুটে? আমার কপাল সত্যিই ভালো, তাই এমন স্বামী জুটেছে। ও, আরেকটা সুখবর আছে ভাবি। কী সুখবর ভাবি? আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, স্যালারি আগের চেয়েও 1.5 গুণ। তা ভাবি, ভাই কি এখনও সেলসম্যানের কাজই করে? জি ভাবি। ও, এত কম বেতনে সংসার চালান কী করে ভাবি? আমার তো ভাবলেই দম বন্ধ লাগে। আপনি দেখে সংসার করছেন, আমি হলে করতাম না। ভাবছি সামনের মাসে নতুন ফ্ল্যাট নেব। এত কম দামি ভাড়া বাসা এখন আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বাসা এখন ছেড়ে দেবেন? হ্যাঁ ভাবি, আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, এসব বাসা কি এখন বানায়? একটা লোক আসলে দেখে কি বলবে? নতুন কতগুলো ফার্নিচার বানাবো, ফ্ল্যাটের ভেতরটা ঝকঝকে তকতকে করব, তারপর সেখানে উঠব। আমিও চিন্তা করব কিছু ফার্নিচার কিনবো। এগুলো অকেজো, পালিশ নষ্ট হয়ে গেছে, নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। কী যে বলেন ভাবি, ঠিকমতো দুবেলা খেতে পারেন না, আবার ফার্নিচার কেনা চিন্তা করেন। হাসালেন। লজ্জায় অপমানে অহনার মুখ লাল হয়ে গেল। তবে নীলাকে সে কিছু বলল না। নীলা নিজেকে সামলে হাসতে হাসতে বলল, এক কাজ করুন ভাবি, ভাইকে সেলসম্যানের কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো জব খুঁজতে বলেন। এই স্যালারি দিয়ে আজকাল সংসার চলে না। তাও টেনে টুনে আপনি কী করে সব সামলাচ্ছেন আপনি ভালো জানেন। যাকে, যা যার ব্যাপার। আজ উঠি ভাবি, ওইদিকে কত কাজ পড়ে আছে, একা একা সামলাতেও পারি না। নতুন বাসায় উঠলে একটা কাজের মেয়েও নেব। আবার আসবেন ভাবি, বসলেন তো না? হ্যাঁ ভাবি, আসবো, আপনিও যায়েন। দাঁড়িয়ে কথা বলার সময় নেই, গিয়ে কাজ করতে হবে। সব কাজ ফেলে আপনাকে কানের দুল দেখাতে চলে এলাম। আসি। নীলা চলে গেল। অহনা জ্বলন্ত চুলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। আমার এক জোড়া সোনার কানের দুল লাগবে। আসতে না আসতে শুরু করলা, এখনও রুমে ঢুকতে পারলাম না, আর তোমার আবদার শুরু হয়ে গেল। সারাদিন কাজ করে হয়রান হয়ে এসেছি অহনা। তোমার উচিত আমার সেবা যত্ন করা, আমার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া, তা না করে আবদার করে বসলে। আমি কিছু জানি না, আমার এক জোড়া সোনার কানের দুল লাগবেই, এবারই লাগবে। আমি তোমার কোনো কথা শুনবো না।
আমি ক্লান্ত হো না, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। আমাকে একটু ফ্রেশ হতে দাও। সারাদিন ধরে না খেয়ে আছি। একটা আবার কল দিয়ে জিজ্ঞাসা তো করতে পারতে যে খেয়েছি কিনা, তা তো করনি। রুমে ঢুকতে একটা জিনিসের আবদার করে বসলে। আমাকে জীবনে কিছু কিনে দিয়েছ? তোমার সংসারে আমি কি পেলাম? কি পাওনি তাই বলো। আলহামদুলিল্লাহ বলো। আমরা যে অবস্থানে আছি তাতেই লাখ শুক্রিয়া। অনেক মানুষ এমন অবস্থানের জন্য কত শত পরিশ্রম করে যাচ্ছে, শাক দিয়ে ডাল দিয়ে 3 বেলা খাবার খাচ্ছে। অনেক মানুষ তো তাও পায় না। একটা ভাড়া বাসায় থাকছি, রাস্তায় বের হলে দেখবে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে। তোমার নীতিবাক্য শেষ হয়েছে? শেষ হলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কিছু বলাও ভুল, এতগুলো কথা শুনিয়ে দেয়। কথা শোনানোর সময় কম কথা শোনাও না, কিছু দেওয়ার সময় কার্পণ্য করো কেন? অনেক খাটের থেকে উঠে ধূপধাপ পায়ে চলে গেল। তামিম দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। খাটে গোমড়া মুখে হয়ে বসে আছে অহনা। তামিম খাবার খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি খামোখা জিনিসগুলো নিয়ে ঝামেলা কেন করো? আমাদের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি আর কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো কথা নেই আমার। এমন হতো তুমি আমাকে এক একদিন এক এক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছ, তাহলে মানা যেত। পাশের ফ্ল্যাটে নীলা ভাবিকে তার স্বামী কত কিছু কিনে দেয়। গতকাল একজোড়া কানের দুল কিনে দিয়েছে। যখন যা চায় ভাই তাকেই তা কিনে দেয়। তোমার কাছে কিছু চাইলে বলো এখন টাকা নেই, পরে কিনে দেবো। আজকেও যায় কালও যায়, ওই জিনিসের কিনে দেওয়ার কোনো খবর থাকে না। আজ থেকে বলেছিলাম আমিও সামনে ফার্নিচার কিনবো, মুখের উপর আমাকে অপমান করে দিয়েছে। বলে দুবেলা খেতে পারি না, আবার ফার্নিচারের চিন্তা করি। ভুল কি বলেছে? শুধু শুধু ফার্নিচার কিনে টাকা নষ্ট করবার কি দরকার আছে? আগে ভালো মন্দ দুটো খেতে পারলে তবে তো ঘরের জিনিসপত্র চিন্তা করব। নীলা ভাবির স্বামী রফিক ভাই বড় পদে চাকরি করে, প্রমোশন হয়েছে। তাদের সাথে তোমার সেলসম্যান স্বামী জোড়া দিলে হবে? রফিক ভাই ঘুষ খায়, তার উপার্জন হালাল নয়। তোমার স্বামী কষ্ট করে উপার্জন করে, 1 টাকাও হারাম নয়। হালাল উপার্জনে আল্লাহ যেমন রেখেছে তাতেই খুশি হও। আবার শুরু করলে। তোমার তো ন্যানিদির কথা শুনতে ইচ্ছে করছে না আমার। আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি ঘুমালাম। মুখ ঘন কালো করে বিছানার এক পাশে শুয়ে পড়ল অহনা। তামি মন খারাপ করে মেঝেতে দৃষ্টি দিয়ে বসে রইল। সকালবেলা অহনা ঘুমাচ্ছিল। তামিম দ্রুত বাইরে এসে অহনাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, এই অহনা উঠো, একটা কাহিনী ঘটে গেছে, জলদি উঠো। কি হচ্ছে? এত ডাকাডাকি করছো কেন? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলবে তো কি হয়েছে? বলছো ভয়ানক কাহিনী, সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে তা তো বলবে। পাশের ফ্ল্যাটে রফিক ভাইয়ের বাসায় দুদক কমিটির লোক এসেছে। তাদের নামে ঘুষ ও অসৎ উপায়ে টাকা উপার্জনের তথ্য পেয়েছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাত্র 40,000 টাকার কর্মকর্তার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এখন রিমান্ডে নিয়ে গেছে। কি বলো? তারপর? তারপর কি? অ্যারেস্ট করে নিয়ে গেল। 2 দিন রিমান্ডে থাকলে তার চেহারার কি হাল হবে তা তোমাকে বোঝাতে পারবো না। যত টাকা পয়সা আছে তার সব এখন দুদকের অধীনে চলে যাবে। তোমাকে গতকাল রাতেই বলেছিলাম অসৎ পথে উপার্জন হারাম, এতে কোনো বরকত নেই। কি দরকার এসব করার? একটু বেশি ভালো থাকতে গিয়ে কি বিপদে পড়লো দেখেছ? আমার বোঝা উচিত ছিল বিষয়টা। আমাকে মাফ করে দিও। আমি অন্যকে দেখে তার সাথে তুলনা দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাদের যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকি। হ্যাঁ, অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমার চাচাতো মামাকে দেখলাম, উনি তো দুদকের বড় পদে আছে। মামা এসেছে? হ্যাঁ, এখনো কি যেন কাগজপত্র খুঁজছে। তাহলে তুমি দেরি করেছো কেন? যাও মামাকে ডেকে নিয়ে আসো। সকালে নাস্তাটা আমাদের সাথে খাবে। গরিবের ঘর আসবে, কী দিয়ে আপ্যায়ন করব? যা আছে তা দিয়ে আপ্যায়ন করব, তুমি জলদি গিয়ে নিয়ে আসো। তামিম বউয়ের তাড়া পেয়ে সেদিকে ছুটল। অহনা বিশ্বজয়ের হাসি দিল। তার অপমানের যোগ্য জবাব সে দিতে পেরেছে। তার মামাকে খবরটা অহনায় দিয়েছিল। জীবনটা তেজপাতা হয়ে গেল বলে চিল্লাতে থাকে কণা। স্বামী তুষার তার কোনো কথায় কান দেয় না। এখন আর আগের মতো ভালো লাগে না কণাকে। শুধু মাস শেষে বেতনগুলো কণা থেকে নিতে খুব ভালো লাগে। আজ বেতন পেয়েছো? আমাকে কিছু টাকা দিও, না হলে সংসার চালাতে পারবো না। আমার মোবাইলটাও বদলানোর দরকার। পারো তো পুরো টাকাটা দিয়ে দিও। আমার যাতায়াত ভাড়া রেখে বাকিটা দিয়ে দিব। সারা মাস সংসার চালিও। মাস শেষে আবার না খাইয়ে রেখো না। মোবাইল কেনার জন্য 4-5 মাস সঞ্চয় করো, তারপর কেনো। জ্ঞান দেওয়া বন্ধ করো, টাকাটা দিও, দেখি কি করা যায়। আমার কার্ড তো তোমার কাছে আছে, তুলে নিও টাকা। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কয়েকদিন গেলে আবার ক্যাচক্যাচ শুরু হয়ে যাবে, ভালো লাগা চলে যাবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী। স্ত্রী কণা ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনে রান্না গুছিয়ে সকালে খেয়ে দুপুরের টিফিন গুছিয়ে নিয়ে স্বামীর সাথে বের হয়ে যায় অফিসের জন্য। তাদের বাসায় মাসখানিক হয় এক মেয়েকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে, তার জন্য রান্না করে। ভাড়াটিয়া এশার সাথে খাবারের টাকা চুক্তি করা। বাড়িওয়ালার কড়া নিষেধ, সাবলেট দেওয়া যাবে না। তাই যাতে কেউ এসে বুঝতে না পারে সেজন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এশা তুষারকে মামা ডাকে। সবাই জানে মামার বাসায় ভাগ্নি থাকে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কণা রান্না বসিয়ে সারা সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে একা হাতে। তুষারও কণার কাজে সাহায্য করছে। দাও আমি রান্না করি,
তুমি অন্য কাজ গুছিয়ে নাও। আরে না, তুমি যাও, আমি পারবো। মাঝে মাঝে তোমাকে কাজে সাহায্য করলে আমার ভালো লাগে, বোঝো না? বুঝি। তুমি রান্না করো, আমি সকালে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। যাও, এদিকটা আমি সামলাচ্ছি। কণা কাপড় কাচতে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে দিল। তুষার রান্না করছে, সেখানে এসে এসা হাজির হলো। মেয়েদের কাজ তো ভালোই পারো দেখছি। আগে থেকেই পারি, শিখে নিয়েছি, এখন কাজে লাগে। কি সৌভাগ্য আমার, পরের স্বামীর হাতের খাবার খেতে পারি। তাই নাকি? শোনো, কাল অফিস থেকে আসার পথে বেড়াতে যাব, রেডি থেকো। তোমার কি আমার জন্য সময় আছে? অফিসে সময় দাও না, বাসায় তোমার বউয়ের জন্য সময় পাই না। এখন মনে হচ্ছে এ বাসায় এসে থাকাটা ভুল হয়েছে। কেন বোঝো না? তোমাদের একসাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় তোমার বউকে খুন করে ফেলি। ফালতু কথা বলো না, এরকম করলে কণা বুঝে ফেলবে। বিশ্বাস ভেঙে গেলে আমার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। কিসের সোনার হরিণ? আমিও তো ইনকাম করি, তোমার বউয়ের সমান ইনকাম আমার। আমি দিয়ে দেব সব টাকা তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও। তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না, বলেছিলাম চুপচাপ থাকবে, কণা যেন টের না পায়। এরকম করলে এক বাসাতেও থাকতে পারবে না তুমি। তাহলে তুমি আমাকে মাঝে মাঝে তো একটু সময় দাও, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। কাছে পেতে চাই দেখেই বাসায় এনে রেখেছি, এটা বোঝো না? বুঝি কি লাভ আমার, যদি আমি তোমাকে কাছে না পাই? আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। আমার আগের স্বামী আমাকে ভালোবাসেনি, ব্যবহার করেছে শুধু। তুমিও কি তাই করবে? রুমে যাও, আমি আজ কণা ঘুমোলে আসবো তোমার কাছে। মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। চলে যাও এখান থেকে, কণা আসার সময় হয়ে গিয়েছে। তুষার রান্না শেষ করে এসে খাবার টেবিলে গুছিয়ে দিল। কণা এসে দেখে খাবার রেডি। টেবিলে বসে বলছে, আজকাল একটু বেশি ভালোবাসছো মনে হচ্ছে, এত কাজ করে ফেললে। এ আর এমন কি, তুমি তো আমাদের জন্য কত কি করো। আমি ভেবেছি এশাকেও বলবো তোমার সাথে কাজ। এশা মামা এসো, খাবার রেডি। এত রান্না সব তুমি করলে নাকি মামা? সে বেশ পাকা রাঁধুনি, সব কিছুতেই পাকা। মানে? আরে মানে বুঝো না, অফিসে মামার কাজ এত ভালো যে সবাই প্রশংসা করে। কাজে কামে খুব পাকা। সে তো হতেই হবে। বসো, খেয়ে নাও। কণা বিছানাতে বসে মোবাইল হাতে নিয়ে বলছে, খুব মাথা ধরেছে, ঘরে কি মাথা ব্যথার ওষুধ আছে তুষার? একটা ওষুধ আছে, আনছি, দাঁড়াও। পানিয়ার ওষুধ এনে কণাকে দিল। এটা আবার কেমন ওষুধ? মাথা ব্যথার ওষুধ তো অন্যরকম। এক এক কোম্পানি এক এক রকম ঔষধ বানায়, এটাও মাথা ব্যথার ঔষধ। কণা মাথা ব্যথার নামে ঘুমের ওষুধ খেয়ে নিয়ে মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে গেল। তুষার কণার ঘুমে বিভোর হওয়া নিশ্চিত হয়ে রুমের দরজা চেপে দিয়ে এশা রুমে চলে আসলো। এশা সেজে গুজে বসে আছে। সারা রাত এশার ঘরে কাটিয়ে সকালে উঠে চলে আসে। আজ সকালে এশা গোসল করে এসে ঘরের সব কাজ, রান্না নাস্তা এশা বানিয়েছে। এশার একটা সংসার অনুভূতি কাজ করছে। কণা তখনও বিভোরই ঘুম। নাস্তা রেডি হয়ে গেলে তুষার কণাকে ডাকলো। কণা, এই কণা, ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে, এত ঘুমোচ্ছ কেন? কণা আধখোলা চোখে বলল, কত বাজে? 8টা বাজে, অফিসের আর মাত্র 1 ঘন্টা বাকি। রেডি হয়ে নাও, যাও। কি বলো? নাস্তা বানানোর টিফিন আমি কিছুই করিনি, ঘুমিয়ে যাচ্ছি। এখনও আমার চোখে ঘুম। মাথা ব্যথা এত তীব্র ছিল, বেহুশের মতো ঘুমিয়েছি মনে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা টিফিন এগুলো এশা বানিয়েছে আজ। তোমার শরীর খারাপ দেখে এশা মামা সব করে নিয়েছে। কি বলো? আহারে, মেয়েটার কষ্ট হলো। কণা ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে এশা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে বসেছে টেবিলে। সরি এশা, তোমাকে কষ্ট দিলাম। আসলে শরীর এত খারাপ লাগছিল, ঘুম থেকে উঠতে পারিনি। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে আমারও তোমাকে সাহায্য করা উচিত। এখন থেকে তোমাকে আমি প্রতিদিন সাহায্য করব। একা মানুষ তুমি কত করবে? তাড়াতাড়ি খাও, চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষে তিনজন একসাথে অফিসের জন্য বের হয়ে গেল। ঘর গোছাতে গিয়ে ওষুধের বক্স হাত থেকে পড়ে গেল। ওষুধ উঠাতে গিয়ে একটা ওষুধ হাতে নিয়ে দেখলো এই ওষুধ সে গত কয়েকদিন মাথা ব্যথা হলে খাচ্ছে। ওষুধটার নাম দিয়ে গুগলে সার্চ দিল কণা। কণা বাক্যহীন হয়ে গেল। এটা তো হাই ডোজের ঘুমের ওষুধ। এই ওষুধ কণাকে তুষার কেন দেয়? সারাদিন কণার মন খুব খারাপ থাকলো। বিশ্বাস ভেঙে গেল। মনের ভিতর নানান ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। তবে কি কণাকে মেরে ফেলতে চাইছে তিলে তিলে তুষার? কিন্তু কেন? কি এমন কারণ যে এত ভালোবাসার মাঝে এসব চলছে? যথারীতি রাতে ইচ্ছে করে কণা মাথা ব্যথার ওষুধ চাইল। তুষার আবার সেই ওষুধ এনে দিল। কণা ওষুধ আর পানি হাতে নিয়ে, তুষার আমার ফোনটা চার্জে লাগিয়ে দাও তো একটু। তুষার ফোন চার্জ দিতে গেলে ওষুধ ফেলে দিল কণা, শুধু পানি খেলো। তুষার অন্যদিনের মতো কণাকে ঘুমাতে দেখে উঠে চলে গেল এশার ঘরে। কণা বুঝতে পেরেছে তুষার উঠে গিয়েছে বিছানা ছেড়ে। কিছুক্ষণ বাদে কণা উঠে চুপি চুপি সারা ঘরে তুষারকে খুঁজতে লাগলো।
হঠাৎ এশার ঘর থেকে হাসির আওয়াজ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছি, এশা আর তুষার এক বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে। এশা বলছে, তোমার বউ কত বোকা, কিছু বুঝতে পারে না। ঘুমের ঔষধের কারসাজি সব। ঘুমে বিভোর সে, কিচ্ছু টের পাবে না। ঘুমের ওষুধের কারসাজিতে যদি মরে যেত ভালো হতো। কই মাছের প্রাণ মরবে না সহজে। থাক না এভাবে বেঁচে, আমাদের সমস্যা কি? আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। আমার একান্ত একার হয়ে তুমি থাকতে, সেটা ভালো হতো। এই সংসারের উপর আমার খুব লোভ। আমার নিজের একটা সংসার হবে, এটা আমার স্বপ্ন। এখন তো সংসার তোমারও। তুমি চাইলেই রান্না করো, আমার সেবা করো, আর কি চাই? একটা বাচ্চা, নিজের সংসার, এটা পেলে আর কিছু চাই না। এসব পাগলি একদম করা যাবে না। এখন চুপচাপ থাকো। কণা দরজার ওপাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছে না, কান্নায় ভেঙে পড়ল। জোরে কান্নার আওয়াজ শুনে তুষার এসে লাফিয়ে উঠে দরজার কাছে আসে। এসে কণাকে কান্না করতে দেখল। কণা, তুমি এখানে ঘুমাওনি? না, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কেন এভাবে ধোকা দিলে? আমার এতদিনের বিশ্বাস, সংসার এভাবে শেষ করে দিতে তোমার একটু কষ্ট হলো না? কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তো তোমার ভুল হচ্ছে, তুমি যা দেখেছো ঠিক না। ঠিক না হলেই ভালো হতো, কিন্তু আমার চোখ আর কানকে কিভাবে বোঝাবো? আমি যদি এতটাই অযোগ্য হতাম, আমাকে বলতে, আমি চলে যেতাম। এভাবে ঠকালে কেন আমাকে? ভালো করেছো, ভালো থাকো তোমরা। তোমাদের জন্য শুভকামনা। কণা তার রুমে গিয়ে দরজা দিয়ে দিল। তুষার এসে দরজা ধাক্কা দিচ্ছে। কণা, দরজা খোলো, তোমাকে কিছু বলতে চাই। যে কথা বলবে সব কথা কোর্টে হবে। আমি এ বাসায় সকাল অবধি আছি। আমার ভাইকে ফোন দিয়েছি, সকালে নিতে আসবে। আবার একটা সংসার ভাঙনের সুর, আবার একটা ডিভোর্স। ভালোবাসার মানুষকে ঠকাবেন না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে যে অন্যায় করছেন তার শাস্তি ভয়ানক। এমন কোনো কাজ করবেন না যাতে লজ্জা পেতে হয় দুনিয়ার কাছে, আর প্রিয় মানুষের চোখে চোখ মেলাতে না পারেন।